একটা প্রশ্ন করি, আপনি যদি আজ ১,০০,০০০ টাকা দিয়ে সোনা কিনেন, ৫ বছর পরে কি আপনি লাভে থাকবেন নাকি লসে থাকবেন? আরেকটা প্রশ্ন, কেন যুদ্ধ শুরু হলেই সোনার দাম হঠাৎ বেড়ে যায়? কেনই বা ডলারের দাম বাড়লে সোনার দাম কমে যায়? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, মানুষ হাজার বছর ধরে কেন একটা হলুদ ধাতুকে এত বিশ্বাস করে? আজকের এই ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে সোনা ও সোনার দাম নিয়ে আপনার জীবনে আর কখনো বিভ্রান্তি থাকবে না। তখন আপনি বুঝতে পারবেন কখন সোনা কিনতে হয়, কখন এড়িয়ে চলতে হয়, আর কিভাবে বড় খেলোয়াড়রা সোনার দাম নিয়ন্ত্রণ করে। চলুন শুরু করি একদম বেসিক থেকে। সোনা আসলে একটা শুধু ধাতু না, এটা মানব ইতিহাসের সবচেয়ে পুরনো টাকা। সোনার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো জিনিসে একসাথে পাওয়া যায় না। প্রথমত, সোনা খুবই বিরল এবং পৃথিবীতে এর পরিমাণ সীমিত। আপনি ইচ্ছা করলেই নতুন সোনা তৈরি করতে পারবেন না। দ্বিতীয়ত, সোনা কখনো নষ্ট হয় না। হাজার বছর মাটির নিচে থাকলেও এটি ঠিক আগের মতোই থাকে। তৃতীয়ত, এটি সহজে ছোট ছোট অংশে ভাগ করা যায় এবং এর মান ঠিক থাকে। এই গুণগুলোই সোনাকে বানিয়েছে পারফেক্ট ভ্যালু স্টোর হিসেবে। একসময় পুরো পৃথিবীর মুদ্রা ব্যবস্থায় সোনার ওপর ভিত্তি করে চলত, যাকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড। পরে বিশ্ব অর্থনীতি বদলে আধুনিক ফিয়াট মানি সিস্টেম চালু হয়েছে। তবে মানুষের বিশ্বাস সোনা থেকে কখনো সরেনি। সোনা কেবল আভিজাত্যের প্রতীকই নয়, বরং এর অনন্য ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য একে আধুনিক বিশ্বের এক অমূল্য সম্পদে পরিণত করেছে। এই ধাতু বিদ্যুৎ পরিবহনে অত্যন্ত দক্ষ এবং কখনোই মরিচা ধরে না। তাই স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটারের প্রসেসরে সূক্ষ্ম কানেক্টর তৈরিতে এর বিকল্প নেই। শুধু পৃথিবীতেই নয়, মহাকাশ গবেষণায় সূর্যের ক্ষতিকর বিকিরণ ও তাপ থেকে সুরক্ষা পেতে মহাকাশচারীদের হেলমেট এবং মহাকাশযানের সংবেদনশীল যন্ত্রপাতিতে সোনার পাতলা প্রলেপ ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানেও এর অবদান অনস্বীকার্য। এটি মানবদেহের সাথে কোনো বিষক্রিয়া তৈরি করে না। তাই দন্ত চিকিৎসা থেকে শুরু করে ক্যান্সার থেরাপির মতো জটিল চিকিৎসায় সোনার কণা ব্যবহার হচ্ছে। সোনার নমনীয়তা এত বেশি যে মাত্র ১ গ্রাম সোনার থেকে বিশাল আকৃতির পাতলা পাত তৈরি সম্ভব, অথচ এটি সাধারণ কোনো অ্যাসিড বা রাসায়নিকের সংস্পর্শে ক্ষয়ে যায় না। বাতাসের আর্দ্রতা বা পানির সাথে কোনো বিক্রিয়া না করার এই অক্ষয় গুণ এবং পৃথিবীতে এর সীমিত সরবরাহই সোনাকে হাজার বছর ধরে বিজ্ঞানের জয়যাত্রায় অন্যতম সহযোগিতা হিসেবে স্থান দিয়েছে। অনেকে ভাবেন সোনার দাম হয়তো কোনো দেশের সরকার ঠিক করে, কিন্তু বাস্তবতা হলো সোনার দাম নির্ধারিত হয় আন্তর্জাতিক বাজারে। বিশ্বের বড় বড় ব্যাংক ও ট্রেডাররা মিলে প্রতিদিন লন্ডনের বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই দাম ঠিক করে, যা মূলত ডলারে হিসাব করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আমরা যে সোনা কিনি সেটা আসে কোথা থেকে? এখানে কাজ করে লোকাল ফ্যাক্টর। বাংলাদেশে সোনার দাম নির্ধারণে বড় ভূমিকা রাখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। তারা আন্তর্জাতিক দামের সাথে ডলার রেট, আমদানি খরচ এবং ট্যাক্স হিসাব করে দেশের বাজার দর ঘোষণা করে। তাই অনেক সময় আন্তর্জাতিক বাজারের দাম না বাড়লেও ডলারের দাম বাড়লে দেশে সোনার দাম বেড়ে যেতে পারে। সোনার দাম বাড়ার পেছনে বেশ কিছু শক্তিশালী কারণ থাকে। প্রধান কারণ হলো মূল্যস্ফীতি। যখন আপনার জমানো টাকার মূল্য কমতে থাকে, মানুষ তখন নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকে পড়ে। এরপর আসে ডলারের ভূমিকা। সাধারণত ইউএস ডলার ইন্ডেক্স শক্তিশালী হলে সোনার দাম কমে, আর ডলার দুর্বল হলে সোনার দাম বাড়ে। আবার সুদের হারের সাথেও এর গভীর সম্পর্ক আছে। যখন ব্যাংকগুলো সুদের হার বাড়ায়, তখন মানুষ ব্যাংকে টাকা রাখতেই বেশি আগ্রহী হয়, কারণ সোনা কোনো নিয়মিত সুদ দেয় না, ফলে চাহিদা কমে যায়। তবে যুদ্ধ বা বড় কোনো বৈশ্বিক সংকটের সময় মানুষ নিরাপত্তার খোঁজে সোনা কেনা বাড়িয়ে দেয়, আর এতেই সোনার দাম বেড়ে যায়। যেমন করোনা মহামারীর সময় পুরো বিশ্ব অনিশ্চয়তায় পড়ে যায়, আর তখনই সোনার দাম বাড়তে শুরু করে। সোনা কি আসলে সবচেয়ে ভালো বিনিয়োগ? চলুন একটু তুলনা করি। আপনি যদি শেয়ার বাজারের দিকে তাকান, তবে দীর্ঘমেয়াদে এটি সোনার চেয়ে বেশি রিটার্ন দিতে পারে, কারণ ব্যবসা বড় হলে আপনার টাকাও বাড়ে এবং আপনি ডিভিডেন্ড পান। আবার রিয়েল এস্টেট বা জমি আপনাকে নিয়মিত ভাড়া বা ক্যাশ ফ্লো দিতে পারে, যা সোনা দিতে পারে না। এমনকি অনেকে এখন বিটকয়েনকে ডিজিটাল গোল্ড বলে তুলনা করেন, তবে বিটকয়েন অত্যন্ত অস্থির ও ভোলাটাইল। অন্যদিকে সোনা তুলনামূলক অনেক বেশি স্থিতিশীল,
তাই সোনা হয়তো আপনাকে রাতারাতি ধনী করার মতো বেস্ট ইনভেস্টমেন্ট নয়, কিন্তু এটি আপনার সম্পদ রক্ষার জন্য সবচেয়ে সেফ ইনভেস্টমেন্ট। বাংলাদেশে আমাদের একটি বড় সমস্যা হলো আমরা গয়না আর বিনিয়োগকে এক করে ফেলি। আপনি যখন অলংকার কিনছেন তখন আপনি বড় অঙ্কের মেকিং চার্জ বা মজুরি দিচ্ছেন, কিন্তু কয়েক বছর পর যখন আপনি সেই গয়না বিক্রি করতে যাবেন তখন আপনি ওই মজুরি আর ফেরত পাবেন না। এর মানে হলো বিনিয়োগ হিসেবে শুরুতে আপনি কিছুটা লোকসানে থাকছেন। এছাড়া ক্যারেট বা হলমার্ক না বুঝে সোনা কেনাও বড় ঝুঁকির কাজ। তাই আপনি যদি বিনিয়োগের উদ্দেশ্যে কেনেন তবে গয়নার বদলে গোল্ড বার বা গোল্ড কয়েন বেছে নেওয়া উচিত। সোনার দাম ভবিষ্যতে বাড়বে নাকি কমবে তা নিশ্চিতভাবে বলা কঠিন, তবে কিছু সংকেত আমাদের সাহায্য করতে পারে। যখন দেখবেন বিশ্বে মূল্যস্ফীতি বাড়ছে কিংবা কোনো বড় রাজনৈতিক অস্থিরতা বা যুদ্ধ চলছে, তখন সোনার দাম বাড়ার প্রবণতা বেশি থাকে। বিনিয়োগের সবচেয়ে ভালো নিয়ম হলো যখন সবাই ভয়ে বিক্রি করে দিচ্ছে তখন সুযোগ বুঝে কিনে ফেলা। মনে রাখবেন, সোনা শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য নয়, বরং এটি দীর্ঘমেয়াদে সুরক্ষার হাতিয়ার। যদি ডলার দুর্বল হয় এবং ব্যাংকগুলোতে সুদের হার কমতে থাকে তবে সোনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকে। পরিশেষে বলা যায়, সোনা আপনাকে হয়তো বিপুল ধনী বানাবে না, কিন্তু এটি আপনাকে কোনোদিন গরিব হতে দেবে না। এটি কোনো ইনকাম জেনারেট করে না ঠিকই, কিন্তু বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি কমিয়ে দেয়। স্মার্ট ইনভেস্টররা কখনোই তাদের সব টাকা সোনায় রাখে না, আবার সোনাকে একদম এড়িয়েও যায় না। তারা তাদের সম্পদের 10 থেকে 20% সোনায় রাখে, একটি বীমা বা ইন্স্যুরেন্স হিসেবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি হুজুগে পড়ে দামের পিছনে দৌড়াবেন, নাকি বুঝে শুনে সঠিক সময়ে বিনিয়োগ করবেন? সোনা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি খুব সহজভাবে বুঝিয়ে দেব। আর নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। ভালো থাকুন, কথা হবে পরের ভিডিওতে।